বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো হাইব্রিড ভ্যারাইটির জবা গাছের পরিচর্যা। আমরা সবাই জানি জবা একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, কিন্তু হাইব্রিড ভ্যারাইটির যে সমস্ত জবা রয়েছে এগুলো শীতকালীন ফুলের গাছ। এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত এই হাইব্রিড ভ্যারাইটির জবা কিন্তু ডরমেন্সিতে থাকে। সেপ্টেম্বর মাস আসার সাথে সাথেই এই গাছে কিন্তু নতুন গ্রোথ স্টার্ট হয়। অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই গাছগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফোটে। তবে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য, খুব ভালো গ্রোথের জন্য কিন্তু আমাদেরকে এই হাইব্রিড জবা গাছে করতে হবে কয়েকটা পরিচর্যা এই সেপ্টেম্বর মাসে। তো এই সেপ্টেম্বর মাসে কি পরিচর্যা করতে হবে, কোন খাবার এই গাছে প্রয়োগ করতে হবে, সবটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, সেপ্টেম্বর মাস থেকে কিন্তু এই হাইব্রিড জবা গাছের উপর করতে হবে কয়েকটা পরিচর্যা। তাই প্রথমেই বলবো কয়েকটা কেয়ার টিপস, তারপর দেখাবো কি খাবার এই গাছে প্রয়োগ করতে হবে। টিপস নাম্বার 1, হাইব্রিড ভ্যারাইটির জবা গাছগুলোকে সেপ্টেম্বর মাস থেকে আমরা বাগানের কোন জায়গায় রাখবো? বাগানে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সকালবেলার অন্তত দুপুর 11টা পর্যন্ত সূর্যালোক লাগে। সেখানেই কিন্তু এই গাছকে আমাদের রাখতে হবে, তবেই কিন্তু এই গাছের ভালো গ্রোথ হবে। সূর্যালোক অবশ্যই প্রয়োজন। অক্টোবর মাস থেকে এই গাছকে আমরা সরাসরি সূর্যের আলোর মধ্যে রাখবো সারা দিনের জন্য। কিন্তু সম্পূর্ণ সেপ্টেম্বর মাসটা কিন্তু আমাদেরকে এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে দুপুরবেলা সূর্যালোক না লাগে, কারণ এখনো সূর্যের টেম্পারেচার কিন্তু অনেকটাই বেশি। সেই কারণে আমরা কিন্তু এই গাছগুলোকে এখন দুপুরে সূর্যালোক থেকে বাঁচিয়ে রাখবো। টিপস নাম্বার 2, হাইব্রিড ভ্যারাইটির জবা গাছ প্রতিস্থাপন করার আদর্শ সময় কখন? হাইব্রিড ভ্যারাইটির জবা গাছ প্রতিস্থাপন করার আদর্শ সময় নভেম্বর-ডিসেম্বর মাস, যখন আবহাওয়ার তাপমাত্রা অনেকটাই কম থাকে। ঠিক সেই সময় আমরা কিন্তু এই গাছগুলোকে প্রতিস্থাপন করব। অতিরিক্ত গরমের সময় বা বর্ষাকালে এই হাইব্রিড জবা গাছ প্রতিস্থাপন না করাই ভালো। গ্রীষ্মকালে অথবা বর্ষাকালে আমরা যদি এই গাছগুলোকে এনে প্রতিস্থাপন করি, কিছুতেই কিন্তু এই গাছের বৃদ্ধি হয় না। অনেক সময় ফাঙ্গাস জনিত কারণে গাছগুলো মারা যায়। তাই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টে মাস যদি তোমরা এই হাইব্রিড ভ্যারাইটির জবা গাছগুলোকে এনে প্রতিস্থাপন করতে পারো, তাহলে এই গাছের কিন্তু খুব ভালো বৃদ্ধিও হবে এবং গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুলও পাবো প্রতিস্থাপন করার পরে। টিপস নাম্বার 3, এখন যেহেতু বর্ষাকাল, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে বা নিম্নচাপ হচ্ছে, যে কারণে আমরা কিন্তু সরাসরি এই গাছগুলোকে এখনই বৃষ্টির মধ্যে রাখতে পারবো না। সরাসরি বৃষ্টির জলের মধ্যে রাখলে কিন্তু গাছগুলোর মধ্যে ফাঙ্গাস লেগে যেতে পারে, হঠাৎ করেই সুস্থ গাছ মারা যেতে পারে। টিপস নাম্বার 4, এতদিন যেহেতু আমরা তেমনভাবে গাছগুলোকে খাবার প্রয়োগ করিনি, যেহেতু ডরমেন্সির মধ্যে ছিল, সামান্য পরিমাণ খাবার প্রয়োগ করেছি, যে কারণে টবের মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা হতে পারে। তো সেই আগাছাগুলোকে এই সময় তুলে ফেলতে হবে। টবের মাটিতে আগাছা থাকলে কিন্তু একেবারেই গাছের ভালো বৃদ্ধি হবে না এবং গাছের মধ্যে আমরা যে খাবার টবের মধ্যে প্রয়োগ করব সেই খাবার কিন্তু আগাছাতেই খেয়ে নেবে। আগাছা পরিষ্কার করার পর নিড়ানির সাহায্যে সামান্য পরিমাণ উপরের লেয়ার একটু সামান্য খুশে দিতে হবে। এই সময় হালকা করে মাটি খুঁজতে হবে। টবের মাটি অতিরিক্ত ডিপে খোসা যাবে না, অতিরিক্ত ডিপে খুঁজলে কিন্তু রুট কেটে যেতে পারে, যার ফলে গাছের ক্ষতি হতে পারে। তো সেই কারণে হালকা করে উপরের দিকে একটু টপ সয়েলটাকে আমরা খুশে দেব। তো এখানে যেহেতু আমাদেরকে খাবার প্রয়োগ করতে হবে, সেই কারণে আমাদেরকে কিন্তু অল্প করে খুশে দিতে হবে। টবের মাটি খুশে দিলে গাছের শিকড় কিন্তু খুব ভালোভাবে অক্সিজেন গ্রহণ করতে পারে, যার ফলে গাছের খুব ভালো বৃদ্ধি হয়। টিপস নাম্বার 5, এই হাইব্রিড জবা গাছ যদি তোমরা এখন প্রতিস্থাপন করো, তাহলে কোন ধরনের মাটিতে তোমরা এই হাইব্রিড জবা গাছ প্রতিস্থাপন করবে? হাইব্রিড জবা গাছ প্রতিস্থাপন করার জন্য সব সময় এমন একটা মিডিয়া তৈরি করতে হবে যেটা সব সময় ঝুরঝুরে থাকে। ঠিক গোলাপ গাছের যেমন আমরা মিডিয়া তৈরি করি, ঠিক সেই ধরনের মিডিয়া কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। তো মাটি এখানে নিতে হবে 40% ভার্মি কম্পোস্ট অথবা 1 বছরের পুরনো গোবর সার এবং নিতে হবে 20% কোকোপিট। বন্ধুরা, এই হাইব্রিড জবা গাছে লাল বালি না মেশানোই ভালো। আমি যেখান থেকে এই গাছগুলো নিয়ে এসেছিলাম সেখানে আমি কিন্তু জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে এই গাছের মিডিয়া কেমন হবে। তো সেখানে আমি জিজ্ঞাসা করে ঠিক একই ধরনের মিডিয়া তৈরি করে আমি কিন্তু এই গাছ প্রতিস্থাপন করেছিলাম। তো যার ফলে কিন্তু গাছগুলো খুব সুন্দরভাবে বৃদ্ধিও পাচ্ছে এবং গাছের মধ্যে তেমন কোনো ফাঙ্গাস জনিত সমস্যাও নেই। গাছ প্রতিস্থাপন করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, টবের ড্রেনেজ ব্যবস্থা যেন সঠিক থাকে। যদি টবের ড্রেনেজ ব্যবস্থাটা সঠিক না থাকে তাহলে কিন্তু গাছ কখনোই ভালো থাকবে না, গাছের রুট পচে যাবে, ধীরে ধীরে গাছটা কিন্তু মারা যাবে। তাই যখনই গাছ প্রতিস্থাপন করবে তোমরা কিন্তু ড্রেনেজ ব্যবস্থাটা খুব ভালোভাবে তৈরি করে নেবে, তারপর মিডিয়া তৈরি করে গাছ প্রতিস্থাপন করবে। দেখবে গাছের কোনো রকম কোনো সমস্যা হবে না, দ্রুততার সঙ্গে কিন্তু গাছ বৃদ্ধি পাবে। টিপস নাম্বার 6, রিপোর্টিং।
যদি তোমাদের গাছ ছোট টবে থাকে, গাছের যদি ভালো বৃদ্ধি হয়, তাহলে কিন্তু এই সময় তোমরা তোমাদের বাগানের হাইব্রিড জবা গাছগুলোকে রিপোর্ট করে দিতে পারো। এটা কিন্তু হাইব্রিড জবা গাছের রিপোর্ট করার খুব আদর্শ সময়। সেপ্টেম্বর মাস, গোটা সেপ্টেম্বর মাসটাই কিন্তু তোমরা তোমাদের বাগানের গাছগুলোকে রিপোর্ট করতে পারবে। তবে প্রুনিং কয়েকদিন পর করবে, রিপোর্টটা আগে করবে। রিপোর্ট করার অন্তত 20 থেকে 25 দিন পর তোমরা কিন্তু এই গাছের ডাল প্রুনিং করবে। এখন যেহেতু বর্ষাকাল, এখন যদি তোমরা প্রুনিং করো তাহলে কিন্তু অনেকটা সমস্যা হতে পারে। তাই শুধুমাত্র এই সময় রিপোর্টিং করবে, কিন্তু রুট বল না ভেঙে। যদি 6 ইঞ্চি টবে গাছ থাকে তাহলে সরাসরি 8 ইঞ্চি টবে দিয়ে দেবে, রুট বল না ভেঙে, রুট না কেটে সরাসরি 8 ইঞ্চি টবের মধ্যে দিয়ে দেবে এবং নতুন করে মাটি তৈরি করে বাদবাকি অংশ ভরাট করে দেবে। দেখবে গাছ কিন্তু ভালো থাকবে। তো তোমরা কিভাবে বুঝবে যে তোমাদের গাছের রিপোর্টিং করতে হবে? অনেক সময় দেখা যায় যে উপরের দিকে প্রচুর পরিমাণে রুট কিন্তু দেখা যাচ্ছে, অথবা নিচের দিকে ড্রেনেজ হোল দিয়ে অনেক সময় রুট কিন্তু বেরিয়ে আসে। তো তখনই তোমাদেরকে বুঝে নিতে হবে যে প্রচুর পরিমাণে মাটির মধ্যে শিকড় তৈরি হয়ে গেছে এবং রুট বাউন্ড হয়ে গেছে। তো এবার আমাদেরকে গাছগুলোকে রিপোর্ট করতে হবে। যদি উপর থেকে না বুঝতে পারো তাহলে নিচের দিকে লক্ষ্য করবে, ড্রেনেজ হোল দিয়ে কিন্তু অনেক সময় প্রচুর পরিমাণে শিকড় বেরিয়ে আসে। তো এইরকম অবস্থায় তোমরা কিন্তু গাছের রিপোর্টিং করে দেবে। এই যে গাছটা দেখছো 6 ইঞ্চি টবে রয়েছে, গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। তো গাছের রুট কিন্তু নিচের দিক থেকেও আসেনি, উপর দিকেও খুব একটা বেশি দেখা যাচ্ছে না। তো সেই কারণে আমি আর এই মুহূর্তে রিপোর্টিং করছি না। তো কিছুদিন পর আমার মনে হচ্ছে এই গাছটাকে রিপোর্টিং করতে হবে। তাই এই সময় রুট বল না ভেঙে তোমরা চাইলে কিন্তু তোমাদের বাগানের যে কোনো হাইব্রিড জবা গাছকে রিপোর্টিং করে দিতে পারো। তবে এই সময় কিন্তু একেবারেই হার্ড প্রুনিং বা ডাল কাটাই ছাটাই করতে যেও না, ফাঙ্গাস লেগে যাওয়ার সমস্যা থাকতে পারে। তো বন্ধুরা, এবার আসি ফার্টিলাইজারের কথা। এই সময় আমরা আমাদের বাগানের হাইব্রিড জবা গাছগুলোতে কি খাবার প্রয়োগ করব। তো খাবার প্রয়োগ করার জন্য টবের মাটি ভালোভাবে আগে থেকেই আমি খুশে নিয়েছি এবং সাইড থেকে একটা টবের কিনারা বরাবর একটা গ্যাপ তৈরি করে নিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ অনেক ধরনের খাবার রয়েছে। তো এত খাবার তো আমি প্রয়োগ করব না। তো এখান থেকে আমি একটা মিশ্র খাবার তৈরি করে নেব। তো মিশ্র খাবার তৈরি করার জন্য এখানে অনেক ধরনের খাবার আমি রেখেছি। তো প্রথম থেকে কি কি খাবার আমি নেব, কি কি খাবার মিশিয়ে আমি একটা মিশ্র খাবার তৈরি করব, সেটাই তোমাদেরকে আমি প্রথম থেকে দেখাবো। তো প্রথমেই আমি একটা 8 ইঞ্চি টবের জন্য নিয়ে নেব 2 মুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট। তো এখানে তোমরা 1 বছরের পুরনো গোবর সারও নিতে পারো। এই যে গাছটা দেখছো, এটা 8 ইঞ্চি টব। তো এখানেই আমি এই খাবারটা তৈরি করে এখানে প্রয়োগ করব। তো 2 মুঠো পরিমাণ নিয়ে নিলাম ভার্মি কম্পোস্ট। ভার্মি কম্পোস্ট কিন্তু খুব ভালো একটা স্লো রিলিজ ফার্টিলাইজার। ভার্মি কম্পোস্ট অবশ্যই আমাদের গাছে প্রয়োগ করতে হবে। এরপর দিয়ে দিলাম বন্ধুরা ক্যালসিয়াম এবং ফসফরাসের সোর্স হিসাবে হাড়ের গুঁড়ো। তো হাড়ের গুঁড়োর পরিবর্তে তোমরা এখানে ডিমের খোসার গুঁড়োও দিতে পারো। হাতের কাছে যেটা থাকবে সেটাই তোমরা প্রয়োগ করবে। এরপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নিমখোল। নিমখোল এই সময় অবশ্যই প্রয়োগ করতে হবে। নিমখোল তোমরা সারা বছর প্রত্যেক মাসে একবার করে প্রয়োগ করবে, তাহলে কিন্তু তোমাদের বাগানের গাছ ভালো থাকবে। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লেদার মিল, থাকলে নেবে, না থাকলে নেওয়ার প্রয়োজন নেই। 1 চামচ পরিমাণ সিউইড গ্র্যানুয়েলস। তো এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চা পাতা। চা পাতাটা অবশ্যই প্রয়োগ করতে হবে। ফ্রেশ চা পাতা নিয়েছি আমি এটা এখানে। তোমরা চাইলে এখানে ইউজ করা চা পাতা নিতে পারো। ইউজ করা চা পাতা নিলে এখানে 1 মুঠো পরিমাণ নেবে। এরপর নিয়ে নিচ্ছি আমি 2 গ্রাম পরিমাণ এপসাম সল্ট। এপসাম সল্টটাও অবশ্যই নিতে হবে। এপসাম সল্ট না নিলে কিন্তু গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায়। তাই এপসাম সল্টটা নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা। এটা কিন্তু ম্যাগনেসিয়ামের সোর্স হিসাবে কাজ করে, না থাকলে নেওয়ার প্রয়োজন নেই। তো এখানে আর যে খাবারগুলো নিয়ে নিচ্ছি তার মধ্যেও ম্যাগনেসিয়াম রয়েছে। তো যেমন এখানে নিয়ে নিচ্ছি আমি পটাশিয়ামের সোর্স হিসাবে নিয়েছি কলার খোসার গুঁড়ো। কলার খোসার গুঁড়ো নিতে হবে এখানে 3 চামচ পরিমাণ। 8 ইঞ্চি টবে 3 চামচ পরিমাণ, 10 ইঞ্চি টবে 5 চামচ পরিমাণ এবং 6 ইঞ্চি টবের জন্য 2 চামচ পরিমাণ। তো এইভাবে তোমরা খাবারটাকে মাপ করবে। বাদবাকি যেগুলো নিয়েছি সেগুলো কিন্তু একই রকম থাকবে। যদি 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবে দাও তাহলে ভার্মি কম্পোস্টের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে। তাছাড়া আর কোনো কিছুই বাড়ানোর প্রয়োজন নেই। হাড়ের গুঁড়ো তোমরা বড় টব হলে হাড়ের গুঁড়ো 2 চামচ নিতে পারো, কিন্তু ছোট টব হলে হাড়ের গুঁড়ো কিন্তু 1 চামচই রাখবে। তো এই যে সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা মিশ্র জৈব খাবার তৈরি করে নিলাম। এই সময় কিন্তু এই একটা মিশ্র জৈব খাবার তৈরি করেই আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে। এই ধরনের কোনো খাবার যদি তোমাদের তৈরি করা থাকে আগে থেকে তাহলেও খুব ভালো হয়, কিন্তু যদি তৈরি করা না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ধরনের খাবার তৈরি করে টবের কিনারা বরাবর প্রয়োগ করো। এই সম্পূর্ণ খাবারটা কিন্তু আমি একটা 8 ইঞ্চি টবের মধ্যে দিয়ে দিলাম। তো যে গ্যাপটা তৈরি করে রেখেছিলাম সেই গ্যাপের মধ্যেই আমি খাবারটা প্রয়োগ করলাম এবং উপরের দিকের যে মাটিটা আমি জমাট করে রেখেছিলাম সেই মাটিটা আমি খাবারের ওপর ভালোভাবে চাপা দিয়ে দিলাম। তো এইভাবে তোমরা তোমাদের বাগানের সেপ্টেম্বর মাসে হাইব্রিড জবা গাছে খাবার প্রয়োগ করো। খাবার প্রয়োগ করার পর দিয়ে দাও ভরপুর মাত্রায় জল। যেহেতু টবের মাটি শুকনো ছিল, খাবার প্রয়োগ করার জন্য আমি কিন্তু
দুদিন কোনো জল প্রয়োগ করিনি, সেই কারণে টবের মাটি কিন্তু শুকনো ছিল। তো এই মাটিতেই কিন্তু খাবারটা আমি প্রয়োগ করলাম। তো তোমরাও চেষ্টা করবে যে গাছে যখনই টবের মাটি শুকনো হবে সেই সময় গাছে খাবার প্রয়োগ করার। বন্ধুরা, এবার আসি ফাঙ্গাস জনিত সমস্যা নিয়ে। গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে বর্ষাকালে ফাঙ্গাস সমস্যা হয়। আমার গাছে কিন্তু কোনো রকম কোনো ফাঙ্গাস জনিত সমস্যা নেই। তো আমি যেটা প্রয়োগ করি সেটা হলো ফাঙ্গিসাইড। তো 1 লিটার জলে 1 ml ফাঙ্গিসাইড মিশিয়ে আমি গাছে প্রয়োগ করি, এবং কোন ফাঙ্গিসাইড প্রয়োগ করি সেটা তোমাদের আমি আগেও দেখিয়েছি। এটা হলো অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড। তো এই অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইডটা কিন্তু খুব ভালো কাজ করে বর্ষাকালে। অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড অথবা টাটা ব্লাইটক্স কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, এগুলো যদি তোমরা ঘুরিয়ে ফিরিয়ে প্রতি সপ্তাহে একবার করে প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো 1 লিটার জলে 1 ml গুলে এটা আমি গাছের পাতায় খুব ভালোভাবে প্রয়োগ করছি। এটা আমি 1 সপ্তাহ অন্তর অন্তরই প্রয়োগ করি। তো এটা একবার প্রয়োগ করি, আবার অন্য ফাঙ্গিসাইড পরের সপ্তাহে প্রয়োগ করি। এরকম ঘুরিয়ে ফিরিয়ে ফাঙ্গিসাইড প্রয়োগ করলে গাছে কিন্তু কোনো রকম কোনো ফাঙ্গাস জনিত সমস্যা হয় না। এই সময় কিন্তু গাছে প্রচুর ফাঙ্গাস প্রবলেম দেখা যায়। গাছের পাতা কালো হয়ে যায়, গাছের পাতার যে বোটা রয়েছে সেই বোটার মধ্যেও কালো স্পট দেখা যায়। তো এই ধরনের নানা রকমের সমস্যা থাকে। তাছাড়া ফাঙ্গিসাইড প্রয়োগ করার পর কিন্তু অন্তত 3 থেকে 4 দিন পর তোমরা হাইব্রিড জবা গাছে কাকা পেস্টিসাইডটা প্রয়োগ করতে পারো। কাকা পেস্টিসাইড অথবা কনফিডার পেস্টিসাইড প্রয়োগ করলে গাছের পাতা কোঁকড়ানোর সমস্যা কিন্তু একেবারেই থাকে না। হাইব্রিড জবা গাছে পাতা কোঁকড়ানোর একটা সমস্যা কিন্তু খুব বেশি দেখা যায়। তাই কাকা অথবা কনফিডার তোমরা কিন্তু 1 লিটার জলে 1 ml গুলে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করবে 15 দিন অন্তর অন্তর। তাহলে দেখবে গাছে কিন্তু কোনো রকম কোনো সমস্যা আর নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার হাইব্রিড জবা গাছের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো মনে হয়, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, হাইপ করো, এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।